এলাকার লোকেরা তাকে চিনত প্রফেসর সাহেব হিসেবে। ওয়াইফাইয়ের জন্য আমার একবার ফোন দিতে হয়, যখন বলেছে যে প্রফেসর সাহেবের বাসা, আমি যখন এসে প্রথম আব্বুর বাসায় উঠি, আব্বু তখন হসপিটালে, তখন ওরা চিনে ফেলেছে, এসেছে। এবং কেউ তাকে আইডেন্টিফাই করতে পারেনি যে উনি হারিস চৌধুরী, একজন বড় জাতীয় নেতা, একসময় খুব চরম পাওয়ারফুল একজন মানুষ, মানে বাংলাদেশের 3জন পাওয়ারফুল মানুষের মধ্যে একজন ছিলেন। এটা কেউ কল্পনা করতে পারেনি। এবং কিন্তু তার ব্রাইটনেসটা ঠিকই, মানে উনি যে একজন মানে একটা চোখে পড়ার মতো মানুষ, ওনার যে প্রতিভা, ওনার যে পার্সোনালিটি, সেটা কিন্তু চোখে পড়েছিল। গত 16 বছরে হারিস চৌধুরীর ব্যক্তিগত জীবন বা জীবনের বর্ণনা জানতে চাই। আমি খুশি হলাম আপনি প্রশ্নটা আব্বুর প্রশ্ন নিয়ে শুরু করেছেন। গত 16 বছরে আমার আব্বু মরহুম আবুল হারিস চৌধুরী একটা সংগ্রামের মধ্যে ছিলেন, একদম অন্যরকম সংগ্রাম। বাংলাদেশের ইতিহাসে বোধহয় এরকম সংগ্রাম কেউ করেনি। রাজনৈতিক কারণে, যেহেতু তার রাজনৈতিক যে ক্যারিয়ারটা এটা অনেক বড় এবং অনেক পুরনো, সেই যুদ্ধের আগে থেকে উনি রাজনীতিতে জড়িত। কয়েকবারই ওনার আত্মগোপনে যেতে হয়, অনেক সময় দলের স্বার্থে, অনেক সময় তার নেতাদের স্বার্থে, তার আইডিওলজির স্বার্থে। এবং এর আগেও ওনার পলাতক থাকতে হয়েছে, আত্মগোপনে যেতে হয়েছে দলকে রক্ষা করার জন্য। উনি যেন দলের বিরুদ্ধে কখনো কোনো হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হতে পারেন সেজন্য। কিন্তু গত 16 বছরটা খুব লম্বা ছিল, একটা দীর্ঘ সংগ্রাম ছিল। মূলত মানুষটার যে জীবন ছিল 16 বছরের আগে, যেটা সম্পর্কে আপনারা সবাই জানেন, সেই জীবনের চেয়ে সম্পূর্ণ বিপরীত একটা জীবন ছিল। প্রথমত সন্তানরা সাথে নেই, স্ত্রীর সাথে নেই, সংসার নেই, একদম নতুন একটা জীবন। প্রথম দিকে কিন্তু সাথে আম্মু ছিলেন, তারপর আম্মুকে উনি আমার কাছে লন্ডনে পাঠিয়ে দিতে পারেন এবং এরপর থেকে একা একটা যুদ্ধ শুরু হয়। একটা অসুস্থ মানুষ ছিলেন, যেহেতু তার আগে ক্যান্সার ছিল এবং তার একটা নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হতো, তো প্রায় অসুস্থ হয়ে পড়তেন। এক পর্যায়ে তখন ওই চিকিৎসা সেবাটা যাতে নিতে পারেন এই জন্য উনি একটা নাম নেন, একটা এনআইডি বা একটা পাসপোর্টের ব্যবস্থা করেন, শুধু তার মানে পরিচিতিটা যেন স্টাবলিশড হয়, কারণ উনি লম্বা সময় ধরে পান্থপথে ছিলেন। প্রথম দিকে উনি সিলেটে চলে যান যখন 1/11 ঘটে, ওখানে উনি একটা ডাইভারশন ক্রিয়েট করেন। অনেকে জানে যেন উনি বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে চলে গেছেন, বাট আবার একটা অংশ জানতো যে উনি আবার ফেরত চলে এসেছেন। উনি আসলে ফেরত চলে আসেন। ফেরত এসে উনি সিলেটে কিছুদিন থেকে সিলেট হয়ে উনি আবার ঢাকা ফেরত আসেন। তারপর থেকে উনি পান্থপথে ছিলেন। পান্থপথে একলা জীবন, কাজের লোক একটা ছিল, কখনো একটা বুয়া আসতো যেত, এবং প্রচণ্ড একাকিত্ব ছিল, প্রচণ্ড স্যাড থাকতেন। আমার ছেলেটার বয়স 8, মাত্র 8-এ পড়েছে। ও যখন জন্ম হয় তখন থেকে একটু খুশি, একটু আনন্দ, ভিডিও পাঠাতাম, ওগুলো দেখে খুশি থাকতো। তার আগে পর্যন্ত এত ডিপ্রেশন, তাকে দেখতে যেতেন আমার কিছু আত্মীয় স্বজন, তারা বলতেন যে শুধু আমার ছেলেটার কথা বললে একটু হাসতেন, নাহলে একটা চরম হতাশা এবং দুঃখের মধ্যে আর কি নিজেকে ডুবে যেতেন আর কি। তারপর টেনে তুলতাম, কিন্তু খুব আল্লাহর নাম নিয়ে থাকতেন, তো খুব মানে ইবাদত বন্দেগীতে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। তার দাড়ি ছিল এবং একদম মানে হাদিস অনুযায়ী একটা সুন্নতি লাইফ যেটাকে বলে ওটা যাপন করতেন। মাঝে মাঝে যে বিল্ডিংয়ে থাকতেন ওই বিল্ডিংয়ের হুজুর যে ইমামতি করতেন, যে বিল্ডিংয়ের ছাদে একটা মসজিদ ছিল, ওটাতে মাঝে মাঝে ইমামতি করতেন, আবার ওখানে নিয়মিত নামাজ পড়তেন। ঠিক মারা যাওয়ার আগে রোজা ছিল, রোজার ঈদ গেল, তারপরে কোরবানি ঈদ গেল। রোজার ঈদের আগে তখন কোভিডের সময়, এবং তখন মসজিদে যেতে পারতেন না, কিন্তু একটা রুম থেকে, আব্বু যে ফ্ল্যাটে থাকতো, একটা রুম থেকে মসজিদের সব কিছু শোনা যেত, এত কাছে ছিল মসজিদ। এবং ওইটা অনুযায়ী ওখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ওখানে দাঁড়িয়ে সব কিছু করতেন যেন উনি মসজিদে আছেন। আর তাহাজ্জুদের নামাজের সময় খুব কান্নাকাটি করতেন, মাঝে মাঝে কল দিতেন, মাঝে মাঝে লাইনটা কাটতো না বা ফোন নামিয়ে রেখেছেন, আমি শুনতাম হাউমা করে কাঁদছেন। তবে একটা সুন্দর কথা আমার শাশুড়ি তাকে বলেছিলেন যে বেয়াই আপনার খুব ভালো একটা জিনিস হলো। তো তখন উনি বললেন কি আপা এখানে ভালো কি, যে আপনি আগে একটা খুব ব্যস্ত জীবন কাটিয়েছেন, এখন আপনি নিশ্চিন্তে ইবাদত করতে পারবেন। উনি খুব এটা পছন্দ করেছিলেন, উনি আমাকে বলেছিলেন যে তোমার শাশুড়ি এটা বলেছে, এবং এটাই আসলে করতেন, এটা নিয়েই থাকতেন, যার কারণে পজিটিভিটিটা ছিল।
বেশ ভালো ছিল, অসুস্থতা ছিল, পজিটিভিটি ছিল, শেষের দিকে বেশ ভেঙে পড়েছিলেন। দেশের অবস্থা এগুলো, এটা একটা দুর্বিষহ জীবন তার মতো মানুষের জন্য। এভাবে করে দেশে এত কিছু ঘটে গেছে, এত আপস অ্যান্ড ডাউন ঘটেছে, এগুলো দেখেও নির্বিকার থাকা, চুপ করে থাকা কঠিন ছিল। জীবিকার তাগিদে বেরোতেন, রিক্সায় চলাফেরা করতেন, লুঙ্গি, পাঞ্জাবি, তার গেট আপ যেগুলো ছিল সেগুলো এখনও আমার কাছে আছে। পাঞ্জাবির মধ্যে তালি মারা, মানুষ দেখে চিনছে না, মাথার মধ্যে এক ধরনের টুপি যেটা সে আগে পরতো না ওরকম টুপি, কখনো অন্য রকমের চশমা, ওগুলো। কিন্তু এটা চমকপ্রদ ব্যাপার, তাই না? এবং মনে হয় তার উপর একটা রহম ছিল আল্লাহর, একদম মনে ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রেখেছিলেন। ব্যাপারটা হচ্ছে কি, উনি নিজেকে প্রফেসর মাহমুদুর রহমান নামে যখন পরিচয় দিয়েছেন, এটাও মানুষ মেনে নিয়েছে, কারণ উনি এতগুলো বছর ওখানে আছেন, এলাকার মানুষ ওনাকে চিনে ফেলেছে এবং তারা গ্রহণ করছে উনি একজন প্রফেসর, বিকজ উনি যেভাবে করে কথা বলেন, ওনার কাছে মানুষ প্রবলেম নিয়ে আসছে, বিল্ডিংয়ের সমিতিতে কোনো প্রবলেম, কোনো রাইটিংয়ের দরকার, কোনো রাইট আপের দরকার, কোনো অ্যাডভাইসের দরকার, ওনার কাছে আসতো মানুষ। এলাকার লোকেরা তাকে চিনতো প্রফেসর সাহেব হিসেবে। ওয়াইফাইয়ের জন্য আমার একবার ফোন দিতে হয়, যখন বলেছে যে প্রফেসর সাহেবের বাসা, আমি যখন এসে প্রথম আব্বুর বাসায় উঠি, আব্বু তখন হসপিটালে, তখন ওরা চিনে ফেলেছে, এসেছে, এবং কেউ তাকে আইডেন্টিফাই করতে পারেননি যে উনি হারিস চৌধুরী, একজন বড় জাতীয় নেতা, একসময় খুব চরম পাওয়ারফুল একজন মানুষ, মানে বাংলাদেশের 3জন পাওয়ারফুল মানুষের মধ্যে একজন ছিলেন। এটা কেউ কল্পনা করতে পারেনি। এবং কিন্তু তার ব্রাইটনেসটা ঠিকই, মানে উনি যে একজন, মানে একটা চোখে পড়ার মতো মানুষ, ওনার যে প্রতিভা, ওনার যে পার্সোনালিটি, সেটা কিন্তু চোখে পড়েছিল। এই যে দীর্ঘ সময় উনি পরিবার থেকে ডিসকানেক্ট ছিল, আপনাদের সঙ্গে যোগাযোগ ছিল না, এমনটি সময় কি ওনার এমন কোনো কিছু বা মিসিং হয়েছে, হারিয়ে গিয়েছে, যা আপনারা পাননি? আমি তো কিছুই পাইনি। আমি তো আমার আব্বুকে, এর আগে রাজনীতিতে ব্যস্ত একটা জীবন ছিল, আমাদের ছোটকাল কেটেছে আব্বুকে খুব না পেয়েই। খুব রাতে বাসায় আসতেন, আমরা ঘুমিয়ে পড়েছি, আবার সকালে উনি যখন ঘুমে আমরা স্কুলে। তারপর আর আমাদের জীবনটা অনেকটা, আমরা অসামাজিকভাবে জীবনযাপন করেছি, একটা হারমিটের লাইফ, আব্বুর জন্য একটা হারমিটের লাইফ ছিল। এবং আমি তো সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। আমি আমার আব্বুর সেবা করতে পারিনি অসুস্থ হয়ে যাওয়ার পর। উনি তো অনেক অল্প বয়স ছিল না, যখন 111-এর সময় তার বয়সটা অনেক কম, উনি তখন 50+ সামথিং। ওনার যেহেতু 52-তে জন্ম, অনেক জায়গায় ওনার জন্ম তারিখ ভুলটুল লেখা, ওনার 1 নভেম্বর 1952 সালে জন্ম। তাহলে 111-এর সময় ওনার বয়স কত ছিল চিন্তা করেন, 50 সামথিং। সেটা থেকে উনি আস্তে আস্তে বার্ধক্যে গেলেন। আমি একজন মানে তরুণী হয়ে উঠে তারপর একজন মানে মহিলাতে পরিণত হলাম, আমার আব্বু দেখলেন না। আমার ভাইকে, সে একটা পরিণত পুরুষে পরিণত হলো, আব্বু দেখলেন না। তার অসুখের সময় তার পাশে সেবা করার জন্য থাকলাম না। আমার ক্যারিয়ারের অ্যাডভাইস, এগুলো অবশ্য লাস্টের দিকে যখন উনি আমাদের সাথে আস্তে আস্তে কথা বলতেন, তখন অনেক কিছু আলাপ হতো, আমার ক্যারিয়ার নিয়ে আলাপ হতো, দিন কেমন গেল জানতে চেতেন, আমার ভাইয়েরটা জানতে চেতেন, উপদেশ দিতেন। কিন্তু প্রথম দিকে বেশ কয়েকটা বছর খুব কঠিন গেছে। তার শরীর অনেক খারাপ হয়ে যেত মাঝে মাঝে। এমনও হয়েছে যে উনি পড়ে গেছেন এবং উনি ওয়াল ধরে একা উঠে দাঁড়ালেন, কারণ সাথে কেউ নেই। ওই সময় আমি থাকার কথা, আমি দৌড়ে যাওয়ার কথা, আমার আম্মুর থাকার কথা, আমার আম্মুর তার পাশে সারাক্ষণ থাকার কথা। এগুলো হয়নি। এগুলো তো বিরাট একটা মানে লস আমার জন্য। আর আমি তো আসলে ছোটোকাল থেকে আব্বু ছাড়া কিছু বুঝি না, এটা আমার মা বলে। আমার জন্য সে আমার পৃথিবী ছিল। আমি মানে এখন মানে আব্বুর কথাই শিরোধার্য ছিল, আব্বু যেটা বলতেন সেটাই শুনতে হবে। সে যেটা, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে আমি লয়ার, বিকজ আব্বু টোল্ড মি টু বিকাম আ লয়ার, এরকম আর কি ব্যাপারটা। সো আমার ভাইয়ের ক্যারিয়ারটা এরকম, মানে উনি যেটা বলেছেন, উনি যেভাবে ডিরেকশন দিয়েছেন, আমাদেরকে বিদেশে পাঠিয়েছেন একটা কঠিন জীবনে। আমরা চাকরি করতাম, চাকরি করে পড়ালেখা করতাম, পার্ট টাইম জব ছিল সবসময়, দেশে আসতে দিতেন না। 17 বছর টানা আমি দেশে আসিনি। মানে এই যে আব্বুর ট্রেনিংটা, সেটা হচ্ছে যে নিজের পায়ে দাঁড়াও এবং আমি চাকরি করা, আমি একটা জব থেকে আরেকটা জবে, একটা ভালো জবে যাওয়া, আমার ভাইয়ের যাওয়া, এগুলো আমাদের নিজেদের অর্জন, বাবার নামে পরিচিত হয়ে না। আমরা ওখানে পড়ালেখা করেছি ছোটোকাল থেকে, কলেজ, ইউনিভার্সিটি। তো ওভাবে ওগুলোর জন্য আমাদেরকে খুব কঠিনভাবে উনি ট্রেনিং দিয়ে গড়েছেন এক অর্থে। এবং এই জন্য যেটা আমরা ওই সময়টাই 15 বছরের আব্বুর যে যুদ্ধ, জীবন যুদ্ধ, এটা আমাদের জন্য যুদ্ধ ছিল, প্যারালেলই চলেছে। এবং হারিয়ে গেছে সান্নিধ্য, বাবার সান্নিধ্য। আব্বুকে ছুতে পারিনি, আব্বুর বুকে যেতে পারিনি।